হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য তোমাদের জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো চলছিল, আজকে তারা ক্লাস নাম্বার 9। তোমরা চাইলে এগুলোকে কিন্তু মক টেস্ট আকারেও নিতে পারো। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোন মৌলটির আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল সবথেকে বেশি হয়ে থাকে, সিজিয়াম, হিলিয়াম, ফ্লোরিন নাকি আর্গন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে হিলিয়াম। এইবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে এই যে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নায়ন বিভব, এটা কিন্তু সবথেকে বেশি কাদের হয়ে থাকে? মনে রাখতে হবে, এটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে নোবেল গ্যাসের। এবার দেখো এখানে কিন্তু দুটো নোবেল গ্যাস আছে, আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামও কিন্তু একটা নোবেল গ্যাস, আবার আর্গনও কিন্তু একটা নোবেল গ্যাস। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে পর্যায় সারণীতে কী হয়, পর্যায় সারণীতে কিন্তু হিলিয়াম আগে অবস্থান করে বা সবথেকে ওপরে অবস্থান করে। আমরা যদি কি দেখি, আমরা যদি এটাকে কোথা থেকে দেখি, যদি একদম ওপর থেকে নিচে দেখি, তাহলে কিন্তু হিলিয়াম সবার ওপরে অবস্থান করবে। তো সেই কারণের জন্য কিন্তু হিলিয়ামের যে আয়োনাইজেশন পোটেনশিয়াল সেটা সবথেকে বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে একটি উত্তল লেন্সের সামনে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয়, তবে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট কোশ্চেন, এটা কিন্তু কোনো অঙ্ক নয়, ঠিক আছে? দেখো লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরে তৈরি হবে, লেন্সের পেছনে 20 সেন্টিমিটার দূরে তৈরি হবে, অসীমে তৈরি হবে নাকি বক্রতা কেন্দ্রে তৈরি হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অসীমে বা বক্রতা কেন্দ্রে কিন্তু তৈরি হবে। এবার দেখো এর কারণটা কি বলছে, কারণটা কিন্তু হচ্ছে, কারণ বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব কিন্তু অসীমে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোন কোষ অঙ্গাণুটিকে কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল বলা হয়? তো এটা তো আমরা প্রচুরবার প্র্যাকটিস করেছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ দি সেল বলা হয়ে থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কি বলে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল। রাইবোজোমে কি হয়? রাইবোজোমে কিন্তু যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা কিন্তু সিনথেসিস হয়, ঠিক আছে? আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয়ে থাকে? তো মনে রাখতে হবে লাইসোজোমকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোনটি একটি নোবেল মেটাল? ঠিক আছে, লোহা, সোডিয়াম, প্লাটিনাম নাকি ম্যাগনেসিয়াম? দেখো নোবেল মেটাল কিন্তু আমরা তাদেরকেই বলি যেগুলো দিয়ে কি তৈরি হয়, যেগুলো দিয়ে কিন্তু আমরা এক কথায় বলতে পারি জুয়েলারি তৈরি করা হয়। তো এর মধ্যে থেকে জুয়েলারি তৈরি করা হবে কোনটা দিয়ে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লাটিনাম, ঠিক আছে? প্লাটিনামকেই কিন্তু আমরা এখানে কি বলবো? নোবেল মেটাল বলবো। ঠিক সেরকমভাবে কিন্তু গোল্ড, তারপরে হচ্ছে সিলভার, এগুলোকে কিন্তু আমরা নোবেল মেটাল বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো একটা নিউমেরিক্যাল দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। যে 2 কেজি ভরের একটি বল, 2 কেজি ভরের কোনো একটি বস্তুর উপরে 5 মিটার কোনো একটি বল 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ঠিক আছে? 2 কেজি ভরের একটি বল 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। একটি বাধা প্রয়োগ করায় ফলে বলটি কি হলো? বলটি কিন্তু 2 সেকেন্ডে স্থির হয়ে গেল, ঠিক আছে? প্রযুক্ত বলের মান কত হবে? প্রযুক্ত বলের মান কত হবে? এইবার দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা করার জন্য কিন্তু তোমাদেরকে দুটো ফর্মুলাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? দেখো প্রথম যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি? সেটা কিন্তু হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখান থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে না, এখান থেকে কিন্তু আমাদেরকে ত্বরণটা বের করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে প্রযুক্ত বলের মান বের করতে গেলে সেই ত্বরণটা দিয়ে কিন্তু কি করতে হবে, সেই ত্বরণ যেটা আমাদের বেরোবে সেটার সঙ্গে কিন্তু আমাদের যে মাস, অর্থাৎ এই যে 2 কেজি, এটাকে কিন্তু গুণ করতে হবে। তাহলে সবার প্রথম আমাদেরকে এই ফর্মুলাটা দরকার। তাহলে প্রথমে আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা একটু দেখে নিই। তো দেখো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ভি প্লাস ইউ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে ভি মানে অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে যেটা কিন্তু কি হয়, যেটা কিন্তু তোমার হচ্ছে ইনিশিয়াল বেগ হয়। তারপরে কি বলেছে, তারপরে কিন্তু এ মানে আমরা ত্বরণ, আর টি মানে কিন্তু টাইম আমরা জানি। এইবার এই যে অঙ্কটা আছে, এই অঙ্কে কিন্তু একটা জিনিস বোঝার আছে, যে কি হচ্ছে না, এটা কিন্তু চলমান ছিল, তারপর সেটাকে বল প্রয়োগ করার পরে কিন্তু কি হচ্ছে, বল প্রয়োগ করার পরে কিন্তু এটা একদম বেগ শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এর যে ভি সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে কত, সেটা কিন্তু দিয়ে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর যেটা ইউ আছে সেটা কি হচ্ছে, সেটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে না কি হয়ে যাচ্ছে, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ থেমে যাচ্ছে।
আমরা টি জানি, টি কত দিয়ে দিয়েছে, টি কিন্তু দিয়েছে কত, টি কিন্তু দিয়েছে আমাদেরকে এখানে 2 সেকেন্ড। এইবার আমাদেরকে ফর্মুলাটা এখানে পুট করতে হবে। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি, ভি আমরা এখানে 5 পেলাম, ইউ আমরা পাচ্ছি 0, আর এ আমরা কত পেয়েছি, এ আমরা জানি না, আর এটা হচ্ছে কিন্তু টি। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যে 5 ইকুয়ালস টু কী হচ্ছে, 5 ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে 2a, ঠিক আছে, 5 ইকুয়ালস টু কী হলো 2a। তো আমাদের এ ইকুয়ালস টু কী হবে, এ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 2.5, অর্থাৎ আমাদের যেটা ত্বরণ বেরিয়েছে, অর্থাৎ এর মান যেটা বেরিয়েছে সেটা কিন্তু বেরিয়েছে 2.5 মিটার পার সেকেন্ড। এটাকে কিন্তু একটু মনে রাখবে। তাহলে এই যে 2.5 মিটার পার সেকেন্ড যেটা বেরিয়েছে, অর্থাৎ এ যেটা বেরোলো সেটাকে আমি এখানে লিখি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের এ। এইবার এই যে ত্বরণ, এই ত্বরণটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বল বের করতে হবে। তো বল বের করতে গেলে কী করতে হয়, আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন করতে হয়। তো আমাদের মাস কত বলেছিল, এখানে কিন্তু বলেছিল 2 কেজি, ঠিক আছে, তো 2 কেজির মাস, আর আমাদের এখানে ত্বরণ কত ছিল, ত্বরণ কিন্তু ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, 5 নিউটন। কেন 5 নিউটনে হলো, তার কারণ আমরা জানি যে বলের একক সেটা কিন্তু নিউটনে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় কোন মাধ্যমে, অক্সিজেন, জল, ইস্পাত নাকি শূন্যস্থান। তো অ্যাকর্ডিং টু অপশান আমাদের সঠিক অ্যান্সার কী হবে, অ্যাকর্ডিং টু অপশান কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইস্পাতের মধ্যে, কিন্তু এক্ষেত্রে সবথেকে বেশি শব্দের গতিবেগ হয়ে যাবে, তার কারণ এটা কিন্তু সবথেকে কঠিন হয়ে থাকে। আচ্ছা, শূন্যস্থানে কিন্তু চলতে পারে না শব্দ, তার কারণ কি, শব্দ কিন্তু হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, সেই কারণের জন্য কিন্তু এটা কোনো রকম মাধ্যম ছাড়া চলতে পারে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের লালাগ্রন্থি থেকে কোন এনজাইমটি নিঃসৃত হয়, পেপসিন, ট্রিপসিন, টায়ালিন নাকি লাইপেজ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টায়ালিন। আচ্ছা, এটা কোন জিনিসটাকে ভাঙতে সাহায্য করে, এটা কিন্তু কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। পেপসিন কিসের জন্য সাহায্য করে, পেপসিন কিন্তু যে প্রোটিন আছে সেই প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। আর লাইপেজ কি ভাঙতে সাহায্য করে, মনে রাখতে হবে লাইপেজ কিন্তু লিপিড ভাঙতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মেন্ডেলিপের পর্যায় সারণীতে কোন মৌলটিকে একা অ্যালুমিনিয়াম কি বলা হয়, একা অ্যালুমিনিয়াম বলা হয়ে থাকে, স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম নাকি বোরন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে একা অ্যালুমিনিয়াম বলা হয় গ্যালিয়ামকে, কি বলা হয়, একা অ্যালুমিনিয়াম কিন্তু বলা হয় গ্যালিয়ামকে। আচ্ছা, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ জার্মেনিয়াম, বোরন, এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে সেমিকন্ডাক্টর, অর্থাৎ এগুলো কিন্তু অর্ধ পরিবাহী হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার হলে এক ডায়াপ্টার সমান কত। তো মনে রাখতে হবে, দেখো যে এক ডায়াপ্টার আছে, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি যে এক ডায়াপ্টার আছে, এক ডায়াপ্টার মানে কিন্তু কি, এক ডায়াপ্টার মানে কিন্তু হচ্ছে 1 ইন্টু m-1, ঠিক আছে, এটা কিন্তু কি, এটা কিন্তু তোমার হচ্ছে এক ডায়াপ্টারের সমান এত কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটাকে যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা আলটিমেটলি কি বলতে পারি, আমরা বলতে পারি যে এক ডায়াপ্টার ইকুয়ালস টু কী হয়ে থাকে, 1/1 ইন্টু 1 এত মিটার হতে পারে, বা আমরা এক কথায় বলতে পারি 1/m মিটার হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে যখন কোনো একটা কিছুর বা কোনো একটা লেন্সের পাওয়ার বের করতে হবে, অলওয়েজ কিন্তু কী করতে হবে, অলওয়েজ কিন্তু যদি ফোকাল লেন্থটা মিটারে, মানে ফোকাল লেন্থটা যদি সেন্টিমিটারে থাকে সেটাকে কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে যেহেতু p ইকুয়ালস টু 1/f, সেক্ষেত্রে কিন্তু কী হবে, যেখানে কিন্তু এফটা মিটারে থাকে। আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে যখন আমাদের লেন্সের পাওয়ার বের করতে হয় আমাদের কিন্তু ফোকাল লেন্থটাকে অলওয়েজ কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 10 নম্বর প্রশ্ন, যে একটি 4 ওহম এবং 12 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি হয়, যে 1/r ইকুয়ালস টু কী হয়ে থাকে, 1/r1 প্লাস 1/r2 করে যতগুলো রোধ আছে, আমাদের এখানে দুটো রোধ আছে, একটা 4 আর একটা হচ্ছে 12। যদি আমরা এলসিএম নিই তাহলে আমরা পাবো 12, ওপরেরটাই হচ্ছে 3 আর এটাই হচ্ছে কত 1, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি 4-এর 12। যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো কত, 1-এর 3। তো 1/r ইকুয়ালস টু পেলাম 1-এর 3, অর্থাৎ r ইকুয়ালস টু কত হবে, r ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে 3 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শুষ্ক বরফ আসলে কি। তো এটা কিন্তু অনেকবার করিয়েছি, শুষ্ক বরফ কিন্তু হয়ে যাচ্ছে সলিড CO2, সলিড CO2 কিন্তু হয়ে যাচ্ছে শুষ্ক বরফ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আধুনিক
আধুনিক পর্যায় সারণীতে কোন মৌলর গ্রুপকে বা কোন পর্যায়ে ল্যান্থানাইডগুলি অবস্থান করে? তো ল্যান্থানাইড কিন্তু অলওয়েজ কোথায় অবস্থান করে? ল্যান্থানাইড কিন্তু যে ষষ্ঠ পর্যায় আছে সেই ষষ্ঠ পর্যায় বা 6 পিরিয়ডে কিন্তু এই ল্যান্থানাইডগুলো অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পারমাণবিক চুল্লিতে রাসায়নিক জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তো আমরা প্রত্যেকেই জানি যে রাসায়নিক জ্বালানি আছে সেখানে কি ব্যবহার করা হয়ে থাকে? পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম যে 235 আছে এটাকে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে মানুষের শরীরে কোন অঙ্গটি রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যেমন ইউরিয়া আলাদা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বৃক্ক বা কিডনি। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, জলের স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট যে হার্ডনেস, সেই পার্মানেন্ট হার্ডনেস তৈরি বাদ দিতে কোনটা সবথেকে বেশি কার্যকর? ফোটানো, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট নাকি ক্লোরিন? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ওয়াশিং সোডা আছে, যেটাকে আমরা কাপড় কাচা সোডা বলি, যেটা রাসায়নিক নাম কি? যেটা রাসায়নিক নাম কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3। এটাকে কিন্তু আমরা কি করতে পারি? জলের যে পার্মানেন্ট হার্ডনেস আছে বা ক্ষরতা আছে সেটাকে কিন্তু দূর করতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাঁচ কাটার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো আমরা প্রত্যেকেই জানি যে কালো হীরা যেটাকে বলা হয়, অর্থাৎ যে কার্বোনাডো যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কাঁচ কাটার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব কোন বলের ওপর নির্ভর করে? মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, নিউক্লিয় বল নাকি হচ্ছে ঘর্ষণ বল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, যদি আমরা পরমাণুর স্ট্রাকচারটাকে একটু আঁকার চেষ্টা করি, আমরা জানি যে পরমাণুর একদম কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউট্রন আর প্রোটন অবস্থান করে, আর তার চারপাশ দিয়ে বিভিন্ন রকম শেলে, অনেকগুলি শেলে কিন্তু ইলেকট্রন থাকে। যেরকম প্রথম শেলে কিন্তু 2টো ইলেকট্রন থাকে, তারপরের শেলে কিন্তু কতগুলো ইলেকট্রন থাকে? তারপরের শেলেগুলো কিন্তু 8টা ইলেকট্রন থাকে। এইভাবে কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে তার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n²। যেখানে n মানে কি? যেখানে n মানে কিন্তু হচ্ছে নাম্বার অফ শেল, অর্থাৎ ওই শেলটা কত নাম্বারে অবস্থান করছে। এইভাবে কিন্তু K, L, M, N, O এরকমভাবে কিন্তু শেল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোন অ্যাসিডটিকে ভিনিগারে পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের কিন্তু একদম জলীয় দ্রবণটা হচ্ছে কি? ভিনিগার। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা কিন্তু হচ্ছে CH3COOH। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা প্রত্যেকে জানি কোথায় পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কিন্তু লেবুতে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এটা কিন্তু দুধে পাওয়া যায়। আর যে ম্যালিক অ্যাসিড থাকে সেটা কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড কিন্তু আপেলে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ বা জি মেরু অঞ্চলে কেমন হয়ে থাকে? দেখো, আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। স্মল জি মানে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে জিনিসগুলোকে টানছে সেটা কিন্তু হচ্ছে স্মল জি। যেটা সবথেকে বেশি কোথায় হয়ে থাকে? যেটা সবথেকে বেশি কিন্তু হয়ে থাকে মেরু অঞ্চলে। ঠিক আছে, তো আমরা জানি যে মেরু অঞ্চলে তাহলে কী হবে? মেরু অঞ্চলে কিন্তু সবথেকে বেশি হবে আর নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কম হবে। আর যেটা ক্যাপিটাল জি আছে সেটা কিন্তু পুরো ব্রহ্মাণ্ড, পুরো ইউনিভার্স কিন্তু, আর একটা ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস কিন্তু একটা জিনিসকে নিজের দিকে আকর্ষণ করছে। তো সেটাকে কিন্তু বলা হয় কি? সেটাকে কিন্তু বলা হয় ক্যাপিটাল জি। এটার মান কে আবিষ্কার করে? এটার মান কিন্তু আবিষ্কার করে হেনরি ক্যাভেন্ডিশ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে? যে নিউক্লিয় পর্দা থাকে সেই নিউক্লিয় পর্দাগুলো সম্পূর্ণ একদম তোমার হচ্ছে অবলুপ্তি ঘটে, সম্পূর্ণ কিন্তু হচ্ছে বিলুপ্ত হয়ে যায় কোন পর্যায়ে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোনটা? প্রোফেজ যে পর্যায়ে আছে সেক্ষেত্রে কিন্তু যে নিউক্লিয় পর্দা সেটা কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। মেটাফেজে কি হয়? কদিন আগেই বললাম, মেটাফেজে কিন্তু কি হয়, যত তোমার হচ্ছে যে নিউক্লিয়াসগুলো আছে সেগুলো কিন্তু কি হয় না, আস্তে আস্তে কিন্তু পোল থেকে ইকুয়েটার এবং ইকুয়েটার থেকে পোলের দিকে যেতে শুরু করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সবথেকে হালকা ধাতু কোনটা? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম কিন্তু সবথেকে হালকা ধাতু। এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু হচ্ছে 3, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 3। এটাকে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে কিন্তু পাবো 2 আর 1। আচ্ছা, এবার তোমাদের একটা মজার জিনিস শিখিয়ে দিই। তোমাদের হয়তো দিয়ে দিল যে কোনো একটা মৌল দিয়ে দিল, আর সেটা কি দিয়ে দিল? সেটা কিন্তু তোমার হচ্ছে যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা দিয়ে দিল, বললো এটা কোন পর্যায়ে আর কোন শ্রেণীতে আছে।
দেখো যতগুলো নাম্বার অফ সেল হয়, আমরা দেখতে পেলাম এখানে দুটো সেল আছে, কে সেল আর এল সেল, সেটা কিন্তু তার কি হয়ে যায়, সেটা কিন্তু তার পর্যায় সংখ্যা হয়ে যায়, অর্থাৎ নাম্বার অফ সেল দুটো, অর্থাৎ এটা কিন্তু কোথায় থাকবে, এটা কিন্তু সেকেন্ড পিরিয়ডে থাকবে। আর লাস্ট যে সেল আছে সেই লাস্ট সেলটাকে কি বলে, এটাকে ভ্যালেন্স সেল বলে। এটা দিয়েই কিন্তু আমরা যে গ্রুপ বা শ্রেণী সেটা কিন্তু বুঝি, এটা কিন্তু একদম প্রথম শ্রেণীতে থাকবে। ঠিক আছে, তাহলে লিথিয়ামের অবস্থান কোথায় হবে, লিথিয়ামের অবস্থান কিন্তু হবে সেকেন্ড পর্যায়ের ফার্স্ট গ্রুপে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন হরমোনকে লড়াই বা পলায়ন ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন। এটা কোথায় থাকে, এটা কিন্তু অ্যাড্রিনাল যে গ্রন্থি সেটা কিন্তু কিডনির ওপরে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা থাইরক্সিন কোথায় থাকে, থাইরক্সিন কিন্তু আমাদের গলায় থাকে। আচ্ছা ইনসুলিন কোথায় থাকে, আমরা প্রত্যেকেই জানি আইলেটস অফ ল্যাঙ্গারহেডসের যে বিটা সেল থাকে, অর্থাৎ যেটা কিন্তু আমাদের প্যানক্রিয়াসে পাওয়া যায় সেটাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পিউরিফাইড আয়রন বা লোহার সবথেকে বিশুদ্ধ রূপ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রট আয়রন। ঠিক আছে, যে রট আয়রন আছে সেটা কিন্তু আয়রনের সবথেকে বিশুদ্ধ রূপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ বা টার্মেরিক পাওয়া যায়। এক কথায় বলতে চাইছে যে হলুদটা আসলে কি, হলুদটা কিন্তু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। আচ্ছা পরিবর্তিত কাণ্ডের আরেকটা উদাহরণ কি, সেটা কিন্তু হচ্ছে আলু। ঠিক আছে, আলু কিন্তু হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ড। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক এবং উৎসের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন। মানে বলতে চেয়েছে, মনে করো এটা হচ্ছে একটা সাউন্ড সোর্স। ঠিক আছে, এটা একটা সাউন্ড সোর্স, এখান থেকে কোনো একটা অবজেক্ট তার ভেতরে ডিস্টেন্স কত হবে যেটাতে রিফ্লেক্ট হয়ে আমরা ইকো বা প্রতিধ্বনি শুনতে পাবো। তো সেটা কিন্তু জেনারেলি 16.2 মিটার হয়ে থাকে, কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমাদের দেওয়া আছে 17 মিটার, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।